আমি বললাম টাকা আর্নিং এত সহজ, মানে কিছু করা ছাড়া, মানে ডিজিট বেড়ে যাওয়া বা কিছু করা ছাড়া, মানে আমি জাস্ট আমার সেলফোনে আমি আর্নিং করতেছি। আমি বলছি অবাক ব্যাপার রে ভাই, আমি দিচ্ছি টাকা চলে আসতেছে, দিচ্ছি টাকা চলে আসতেছে, এই কেমন। পাসপোর্ট নেওয়ার পর ঢোকার পর দোতলায় গেলাম। আসলে আমি কখনো লাইফ দেখা হয় নাই, দেখার ইচ্ছেও ছিল না ছোটবেলা থেকে, জিনিসটাকে খুবই হেট করতাম। আমার অন্যরকম একটা উৎসাহ মনে হচ্ছে। হেমন দত্ত, ডাকনাম হচ্ছে রনি। আপনার গল্পটা আমি কিছুটা জানি। সোশ্যাল মিডিয়াতে এই গল্পটা এভাবে আসাটা আমার কাছে মনে হচ্ছে কোয়াইট চ্যালেঞ্জিং, এবং এটা অত্যন্ত সাহসী একটা পদক্ষেপ। আপনি কি ভেবে চিনতে তারপরে আপনি এই গল্পটা বলছেন যে সামাজিকভাবে আপনি বিভিন্ন রকমের বিরূপ প্রতিক্রিয়ার মুখোমুখি হতে পারেন? সত্যি কথা বলতে কি কিবরিয়া ভাই, আমি আসলে চাই না, মানে যে ঘটনাটা আমার সাথে হয়ে আসছে, তো আমি দেখছি ফিউচারে আগামী 1 থেকে 2 বছর পর মানে বৃহৎ আকারে বেশ কিছু, মানে একদম মানে কোনো জেনারেশন না, একদম ইয়াং জেনারেশন থেকে শুরু করে একেবারে ওল্ড জেনারেশন পর্যন্ত, কারণ এখন সবাই স্মার্টফোন ইউজার, এমন একটা পরিস্থিতি দাঁড়াবে, মানে সুইসাইডের বা আত্মহত্যার পরিমাণটা এত বেশি বেড়ে যাবে। এই আপনার এই এক্সপেরিয়েন্সের জায়গা থেকে এমনও হবে ঘর থেকে ঘরের মানুষ চুরি করা শুরু করে দেবে। উনি আসলে বোঝাতে চাচ্ছেন সেটা প্রথমে ইলাবোরেট করছেন না, পুরো স্টোরিটা আপনারা শুনলে বুঝতে পারবেন। তবে এখানে একটা কথা অবশ্যই না বললে নয়, এটা ওনার ব্যক্তি জীবনের গল্প। একই সাথে আমরা এই গল্পটা প্রচার করব এমনভাবে যাতে করে উনি যেসব বিষয়ের মাধ্যমে অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন সেই সব বিষয়গুলোকে এমনভাবে উপস্থাপিত করা যাতে করে কেউ এই অনুষ্ঠানের দ্বারা মোটিভেটেড হয়ে সেই জায়গাগুলোতে না যায় বা না নক করে, যেভাবে আপনার বলতে ইচ্ছে করে। আমি এসএসসি কমপ্লিট করেছি গ্রাম থেকে। বাবা কি করতেন আপনার? বাবা সেনাবাহিনীতে ছিল, উনি মারা গেছে। 98-এ আমি এসএসসি দিয়েছি। ওকে। 97-এ আমার বাবা গোল্ডেন হ্যান্ডশেক নিয়ে চলে আসছে। আমি কলেজে ইন্টারে ভর্তি হই। আমি আমার মামার বাড়িতে থাকতাম, কলেজেই পড়াশোনা করেছি আমি। তখনও ফ্যামিলি সবাই সবকিছু ভালোই যাচ্ছিল। তো আপু বলল ওনার এখানে চলে যাওয়ার জন্য। এর মধ্যে আমার গ্র্যাজুয়েশন শেষ 2004-এ। দেন আমি কিছু করব। ওখানে আমার ছোট মামা একটা দোকান নিয়েছে, কাপড়ের দোকান। তো পাশাপাশি আমি ওনাকে সময় দিতাম। তো ওনার দোকানটা আসলে চলতেছিল না, মানে গার্মেন্টস এরিয়া ছিল, তো উনি যে প্রোডাক্ট গুলো রাখতো, মানে 3 পিস সেইগুলো রাখতো, চলতো না। তো আমি ওনাকে আইডিয়া দিলাম, মামা এই ধরনের হবে না, আমরা একটু চেঞ্জ নিয়ে আসি। তো কি ধরনের চেঞ্জ? আমি বললাম ছেলেদের কিছু ড্রেস রাখি, আমরা টি শার্ট রাখি, রাখি। তো মামা বললো যে না, এই ধরনের হবে না। তো সামনে একটা খালি দোকান ছিল, আমি মানে মালিক যে ছিল, ওনার যে ছিল, তার সাথে কথা বলে আমি মান্থলি রেন্টটা দেবো, আর কিছু দিব না, আমাকে এটা ভাড়ায় দিবেন কিনা। উনি বললো ফাইন, আমাকে 3000 টাকা দিতে হবে, আপনি নেন। তো আমি কি করলাম, আপু থেকে 10,000 টাকা নিয়ে আমাদের চিটংয়ে, ঢাকায় বঙ্গবাজার যেরকম, চিটংয়ে হকাস মার্কেট একটা মার্কেট আছে, তো আমি প্রতিদিন সকাল 10টায় হকাস মার্কেটে চলে আসতাম ওই 10,000 টাকা নিয়ে। বেছে বেছে বাছাই করে কিছু প্রোডাক্ট নিতাম। প্রোডাক্ট নিয়ে আমি জাস্ট দুটো প্লাস্টিকের পাইপ আছে না, পাইপ টাঙিয়ে এখানে হ্যাঙ্গিং করে টাঙিয়ে রাখতাম। সকালে যেটা নিতাম, বিকালে আমার 50% সেল। মানে আমার মামাকে যেটা বলেছিলাম, মামার সেল 2000, আমার সেল 10,000 দিয়ে 6,000 বা 7,000 এরকম। মানে যখন খুব ভালো সেল হচ্ছিল, দোকানের মালিকের তখন মানে দোকানটা লাগবে, সে কি করবে, সে ওই কাজটা করবে। আমার মামাও কিন্তু একইভাবে ওনার ওই টোটাল বিজনেসটা চেঞ্জ করে ওই টি শার্টের বিজনেসে চলে আসলো। তো এর মধ্যে আমি একটা জব অফার পেলাম। এটা হচ্ছে চট্টগ্রাম চেরাগি পাহাড়ের এখানে একটা চেইন শপ, সুপার শপের মতো, বিগ বাজার এটার নাম। দেন আমি 2006-এ বিয়ে করি। ওই চাকরি করা অবস্থায় তখন আপনি কাজ করছেন, সেলসম্যানের চাকরি করছেন, পাশাপাশি বিজনেস, পাশাপাশি মোবাইল বিক্রি করতেছি। হ্যাঁ, বিয়ে শাদী করে ফেললেন। বিয়ে শাদী করেছি। এতদিন তো আমি যা আর্নিং করেছি আমি খরচ করেছি। যখন বিয়ে করেছি বোনের বাসায় তো আর থাকা যায় না। সেলসে বলেন এবং সার্ভিসে বলেন, এমন একটা বিষয় হয়ে গেছে, ওই লোকেশনের মধ্যে সবাই আমাকে চিনতো। ইতিমধ্যে আমার একজন বেবি হয়েছে, কস্টটা বাড়ছে এবং চাহিদাটা বাড়তেছে। যে স্যালারিটা পাচ্ছি সেটা দিয়ে আমার কেন জানি পরিপূর্ণ হচ্ছে না। এই জিনিসগুলো আপনারা একটু ভালো করে অবজার্ভ করবেন, কারণ একটা জিনিস মনে রাখবেন যে প্রত্যেকটা ঘটনার পেছনে একটা ব্যাকগ্রাউন্ড থাকে। আমরা সাধারণত সোশ্যাল মিডিয়াতে দেখবেন যে কোনো একটা জিনিস খুব, মানে রেজাল্ট, যে কোনো একটা কিছু ঘটে গেল,
ভাইরাল হয়ে গেল সঙ্গে সঙ্গে মুহূর্তের মধ্যে। কিন্তু এই ভাইরালের পেছনের যে স্টোরিটা, সেটা যদি আপনি ফাইন্ড আউট করেন, তাহলে যে উদ্দেশ্যে আপনি ভাইরাল করছেন সেই উদ্দেশ্য বা সেই চিন্তা থেকে আপনি অনেক সময় একটা নতুন থট পেয়ে যাবেন। হ্যাঁ, সো আমি কিন্তু এতক্ষণ ধরে যে ব্যাকগ্রাউন্ডে আছি, মূল গল্পটাতে আমি যাইনি, মানে যে কারণে আমার গল্পটা প্রচার করা সেই জায়গাটা আমি যাইনি, কিন্তু এই ব্যাকগ্রাউন্ডটা আপনাদেরকে একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। হ্যাঁ, না শুনলে আপনি বুঝতে পারবেন না যে আসলে কেন উনি ওই জায়গাটায় গেলেন। মানে এই জব দিয়ে তো আমি কিছুই সঞ্চয় করতে পারতেছি না, কিছুই করতে পারতেছি না, আমাকে কিছু একটা করতে হবে। তো এইভাবে জব ছিল, পাশাপাশি আমি একটা ওই চারিকি পাহাড়, যেহেতু আমার ভালো পরিচিতি হয়ে গেছে, আমি একটা গলির ভিতরে, মানে যেখানে মানুষ ঢুকে না, ওইখানে একটা দোকান আমি রেন্টে দেখলাম। তো তাও অ্যাডভান্স দিতে হবে 5 লাখ, এটা ক্যাপাবল না আমি। তো আমি আমার আপু থেকে 1 থেকে 2 লাখ টাকা নিলাম। আমার সাথে আরো 2টো ফ্রেন্ড অ্যাড হয়ে গেল, ওরা রাজি, বলে যে শাওন করলে সমস্যা নেই, শাওনের ভালো পরিচিতি আছে। সাইবার ক্যাফের খুব ডিমান্ড ছিল তখন, একটা পার্ট সাইবার ক্যাফে করব, একটা ওই মিনি রেস্টুরেন্ট, মানে জাস্ট হালকা নাস্তা এবং চাটা বিক্রি করবো, চাটা স্পেশাল করে করবো একটু স্পাইসি দিয়ে। রেস্টুরেন্ট শুরু করার সাথে সাথে জমে গেছে। পরবর্তী কি করলাম, সাইবার ক্যাফটাকে আমরা ওয়ালটা ভেঙে, এতই রাশ ছিল কাস্টমার, আমরা পুরোটা রেস্টুরেন্ট করে ফেললেন। হ্যাঁ, রেস্টুরেন্ট চলতেছে, বাকি 2 ফ্রেন্ড সময় দিচ্ছে না। বাট আমার পক্ষে এখানে সময় দিয়ে মানে সার্ভাইভ করা সম্ভব না। তো পাশেই ছিল একটা ছোট কম্পিউটার টাইপিং দোকান আছে না, দোকান, এর পেছনে ছোট্ট একটা জায়গা ছিল, মানে খুবই, আপনি বলছেন যে এতটুকু জায়গা অতটুকু থেকেও ছোট হবে। তো ওকে প্রপোজাল দিলাম, ভাইয়া তুমি আমাকে তোমার পেছনের অংশটা ভাড়া দিবা? বলে যে কেন, কি করবেন আপনি? আমি বললাম যে আমি ছোটখাটো কাপড় চোপড় বিক্রি করবো। ওই বিষয়টা আমার মাথায় আসছে, ওই যে টি শার্ট গার্মেন্টসে এই বিজনেসের প্রতি আমার কেমন যেন একটা নেশা হয়ে গেছে আর কি, পোশাকের প্রতি। তো বললো যে হ্যাঁ, আমাকে 3,000 টাকা দিতে হবে। আমি ওকে ফাইন, আমি 3,000 দিব তোমাকে। ছোট্ট দোকানটাকে একটা টেবিল দিয়ে, একটা ছোট্ট শোকেস দিয়ে প্রথমে তাও শুরু করছি 10,000 থেকে 15,000, মানে বাছাই করা কোত্থেকে নিয়ে আসছি। আমি বন্দর টিলা ছিলাম না আপনার, আমার তখন একটা বাইক ছিল, বাইকে করে আপনার বন্দর টিলা চলে গেছি, অনেক ভিতরে সিপিজেড এর গলির ভিতরে ছোট ছোট কিছু দোকানে 1 পিস 2 পিস 3 পিস 4 পিস ভালো ভালো কিছু ড্রেস পাওয়া যেত। সবাই তো আর চিনতো না এগুলো ব্র্যান্ড গুলো, বাট আমি তো জানতাম এগুলো কি ব্র্যান্ড। এখন এগুলো খুবই পার্সেস রেট খুবই কম ছিল, আমি জানি এখন হয়তো মনে করবে আমার কিছু ক্লায়েন্ট সে অনেক লাভ করেছে, আসলে অনেক লাভ করি নাই। ফার্স্ট যেদিন নিয়ে আসি আমি 50% প্রোডাক্ট সেল করে ফেলি, অনেক ভালো প্রফিটে, আমার খুবই ভালো লাগতেছে। তখন কি রেস্টুরেন্ট চলতেছে না বন্ধ? রেস্টুরেন্ট রেন্টে দিয়ে দিয়েছি। সবাই আমাকে বলতেছে কি, এই ছোট্ট দোকান দিয়ে তোমাকে হবে না, তুমি একটা বড় আউটলেট দেখো। যেখানে আমি জিপিসি তে জব করতাম, গ্রামীণ ফোন সেন্টার, পাশে একটা শপ খালি ছিল, ওইটা আগে সাইবার ক্যাফে ছিল। তো ওই দোকানটা আমি নিলাম। শুরু করার পর মানে বিশ্বাস করবেন না কিবরিয়া ভাই, এত ভালো রেসপন্স, মানে সবসময় ঈদের একটা আমেজ আপনার দোকানে, আমার দোকানে। ওকে, মানে আমি কালেকশন করতাম বাছাই করে করে, এবং মানে আমার দোকানটা অনেক ভালো করে ইন্টেরিয়র করিয়েছি, এবং মোটামুটি কাস্টমার যারা আসতো সবাই স্যাটিসফাই। চট্টগ্রাম শহরে একটা দোকান হয়েছে। কার দোকান? শাওনের দোকান। আমার দোকানের নাম ছিল পিক পকেট। আচ্ছা। এরপর আমি ইতিমধ্যে আরো একটা শপ নিয়েছি। আচ্ছা, পিক পকেট কিডস। 2015-এ হঠাৎ করে, আমি ওনার নাম প্রকাশ করছি না, উনি আমাকে অফার করলো, শাওন তোমার যে বিজনেস, আমি কিন্তু স্টক বিজনেসও করতাম। স্টকও করতেন? হ্যাঁ, স্টক মানে হচ্ছে ওই কিছু লোকাল বায়ারদেরকে মানে গুডস দেয়া আর কি। আমি কিন্তু অনেক ভালো করতাম, এটা স্টকটা খুব ভালো করতাম। আমার সৌদি আরবের 2জন লোকাল বায়ার ছিল, যাদেরকে আমি গুডস দিতাম প্রতি মাসে মোটামুটি 5,000 না হলে 10,000 এভাবে গুডস দিতাম। প্রতিটাতে 10 টাকা করে থাকলে অনেক টাকা, বা গুডস মানে আপনি কি ধরনের প্রোডাক্ট দিতেন? যেগুলো গার্মেন্টস থেকে শিপমেন্ট ক্যান্সেল হয়ে, বা অ্যাক্সেস গুডস যেগুলো অন্য হাউস উঠতো, আমি ওগুলো আপনি কিনতেন? মাঝখানে লোক ছিলেন আপনি? আমি মিডিয়া করতাম, রাইট করে আপনি 2জন বায়ার ধরেছেন দেশের বাইরে, রাইট। এগুলো দেশের বাইরেও চলে? দেশের বাইরের বলতে ওদের ওয়্যার হাউস আছে দেশের বাইরে, বাট লোকাল আমাদের বাংলাদেশি, বাট দেশের বাইরে ওদের ওয়্যার হাউস আছে আর কি। আচ্ছা। তো ওদের সাথে আমার ভালো একটা রিলেশন ছিল। ওরা আমার থেকে, ওরা এমনও করতো, আমাকে ফুল টাকা দিয়ে দিত, শাওন তুমি নিয়ে আসো। আচ্ছা, গুড। বিশ্বাসটা আপনার এই সব
টুকটাক বিভিন্ন রকমের কাজ করে প্রতি মাসে আপনার ইনকাম কত থাকতো মানে 2-2.5 লাখ টাকা। 2-2.5 লাখ টাকা, যেখানে আপনার হ্যাঁ 5-6 হাজার টাকার ইনকাম করতে টাফ হতো, সেখানে 2-2.5 লাখ টাকা কয়েক বছরের মধ্যে। কয়েক বছরের মধ্যে। তো উনি আমাকে যেটা বললো, বলে যে শাওন, তোমার তো স্টক বা গার্মেন্টস নিয়ে তুমি যদি নেপালে যাও, নেপালে গুড একটা অপরচুনিটি আছে, ওখানে ভালো এক্সপেন্সিভ প্রাইসে ড্রেস সেল করা যায়। বলছি তাই নাকি? ঠিক আছে চলেন, কেমন খরচ হতে পারে? তখন আমার পকেটে পয়সা ছিল, বলে যে এরকম। আর বিশেষ করে ভিসার বিষয়টা একদম ইজি ছিল, অন অ্যারাইভেল ছিল নেপালের ভিসার ব্যাপারে। তো কখন যাবেন? নেক্সট উইকে যাচ্ছি। এদিকে আপনি চিনতেন কিভাবে? ওই কাস্টমার, আমার দোকানে কাস্টমার, ওই মানে পরিচিত আর কি। পরিচিত কাস্টমার, আসতো র্যান্ডম, আসতো শপিং করতো, ভাই ব্রাদার এরকম। তো উনি আমাকে অফার করলো, আসলে উনি আমাকে নেগেটিভলি অফার করে নাই, সেজন্য আমি ওনাকে বলছি, কারণ বিষয়টা তো আমারই ছিল। গেলাম ওইখানে, উনি দেখলাম ওনার কাছে হচ্ছে উনি ভ্রমণ বিজনেসও করে, ওনার ট্রাভেল এজেন্সিও ছিল। উনি লোক নিয়ে যায়, মানে 5 জন 10 জন এভাবে করে করে লোক নিয়ে যায়, হয়তো কিছু কমিশন পাই এই আর কি। তো ওকে ফাইন, উনি আমাকে বললো যে প্লেন ফেয়ার কত, এত টাকা, আর কোনো টাকা দিতে হবে, বলে যে হোটেল কস্ট এত 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 দিতে হবে। ঠিক আছে আমি দিব, সমস্যা নেই। আমি কিছু স্যাম্পল নিয়ে যাব, আমাকে কয়েকজন পরিচিত আছে, বলে যে হোটেলে উঠবো ওইখানে বেশ কিছু বাইরের বায়ার থাকে, তাদেরকে তুমি চাইলে শো করতে পারো, বা ওইখানে আউটলেটগুলোতে শো করতে পারো, বা ওইখানে হোলসেল মার্কেটগুলোতে শো করতে পারো। তো আমি বেশ কিছু স্যাম্পল নিয়েছি। জ্যাকেট সবসময় চলে, 2015-তে ফার্স্ট গেলাম, গিয়ে নামলাম, হোটেলে উঠলাম। যিনি আমাকে নিয়ে গেছে বলে যে শাওন চলো, এখানে আছে ক্যাসিনো আছে, এখানে গেলে ফ্রি খাবো দাবো, কি দরকার এখানে পয়সা দিয়ে খাওয়া, যেখানে ফ্রি খাওয়া যায়। বলছি তাই নাকি, এরকম সুযোগ আছে নাকি এখানে? মানে বিষয়টা আমার জন্য নতুন, আমি তো কখনো দেখি নাই আসলে বিষয়টা। তো গেলাম, দেখলাম বিশাল একটা ক্লাব, এটা হচ্ছিল হোটেল, 5 স্টার হোটেল উইথ ক্যাসিনো। ওকে ফাইন, এখানে এন্ট্রি হতে হলে পাসপোর্ট লাগবে, সবাইকে পাসপোর্ট নিয়ে যেতে বললো, পাসপোর্ট নিলাম। পাসপোর্ট নেওয়ার পর ঢুকলাম, ঢোকার পর দোতলায় গেলাম। আসলে আমি কখনো লাইভ দেখা হয় নাই, দেখার ইচ্ছেও ছিল না, ছোটবেলা থেকে জিনিসটাকে খুবই হেট করতাম, মানে আমি প্লেন কার্টও জানি না। ওই লোকেই আমি কখনো কল্পনাও করতে পারিনি, যা বলছি আর কি। তো উঠলাম, ওঠার পর ঘুরলাম, কোনো দিকে আপনার মিউজিক ডান্স হচ্ছে, আবার দেখলাম বিভিন্ন ফরেনার, বিভিন্ন ধরনের ওইখানে গেমসের অভাব নেই, কিছু স্লট, কিছু রুলেট বোর্ড, আর বাকিগুলোর নাম আমি জানি না। প্লেইং কার্ডের অনেকগুলো আছে, অনেকগুলো, মানে মানুষ বিভিন্ন ধরনের মানুষ। এই প্রথম আপনার ক্যাসিনোতে যাওয়া? একদম ফার্স্ট, হ্যাঁ। কিছু চিপস বলে এগুলোকে, মানে পরে জানছি আর কি। এখন চিপস নিতে হবে আপনাকে টাকা দিয়ে বা ডলার দিয়ে, মানে নেপালি রুপি দিয়ে বা ডলার দিয়ে। এখন ওই যিনি নিয়ে গেল, বললাম যিনি আমাকে অফার করলো বা নিয়ে গেল, উনি কি করলো 5,000 টাকার চিপস নিল, মানে 100 টাকা করে 5,000 টাকা চিপস নিল। আমি বলছি দেখি আপনি করেন তো, দেখি আপনি আর কিভাবে খেলেন আমি দেখি, আমি কিছুই জানি না, এগুলো বুঝি না। তো উনি বোর্ড যেটা আছে উনি দেখলাম দিচ্ছে, এভাবে নাম্বারিং গুলোতে দিচ্ছে, অনেকে দিচ্ছে, সবাই দিচ্ছে, আমি দেখে আছি। এখানে হয়তোবা 2 থেকে 3 জন পাচ্ছে, আর বাকিরা কিন্তু হারাচ্ছে। তো কোনোভাবে ক্যাসিনো কিন্তু লুজার না। তো আমি একটা জিনিস দেখলাম কি, দিচ্ছে 2 জনকে, নিয়ে যাচ্ছে 8 জন থেকে। মনে করেন 8 লাখ টাকা নিয়ে যাচ্ছে, 2 লাখ টাকা দিচ্ছে। 10 লাখ টাকা বোর্ডে পড়ছে, 8 লাখ টাকা ক্যাসিনো নিয়ে যাচ্ছে, 2 লাখ টাকা কাকে দিচ্ছে? পাবলিককে দিচ্ছে। বিষয়টা এরকম ছিল। তো তারপরেও আমি বুঝে উঠতেছি না, মানে কেমন জানি লাগতেছে। ওই যে 5,000 টাকা দিয়ে শুরু করলো, ও দেখলাম 2বার নাকি 3বার পেয়েছে। মানে একটা দিলে অনেকগুলো দিচ্ছে, মানে কত 3500 টাকা দিচ্ছে, 100 টাকায় 3500 টাকা দিচ্ছে। তো আমার কিউরিসিটি, ঠিক আছে আমি 5,000 টাকা নিব। 5,000 টাকা নিলাম, আমি হারাই ফেললাম। প্রথমবার নিলাম, আমি দিলাম, আমার কোনোটাই পড়ে নেই। আমি বলছি ঠিক আছে, আমি আর লাস্ট ট্রাই করে চলে যাব, কিন্তু ভাই আমি কিন্তু থাকবো না। এইবার খাওয়া দাওয়া, এর মধ্যে খাওয়া দাওয়া বুফে আছে, এখানে বিভিন্ন রকম বুফে আছে, মানে কেউ চাইলে সব ফ্রি এখানে। $100 নিলাম, আমি বললাম হয় পারবো, না হলে আমি চলে যাব, এ লোক যাই করবে করুক গা, এগুলোতে আমি নেই। আমি কি বললাম, দিলাম, আমার আশা শুরু করছে একটা সময়, মানে আমি পাচ্ছি, শুধু পাচ্ছি। তা আমার কেন, এখন বুঝতেছি কেন পাচ্ছিলেন, এটা কি বুঝতে পারছিলেন? না, অনেকজন তো এখানে প্লেয়ার, তো অনেকজন, তো আমি পাচ্ছি, আমার ভাগ্য ফেভার করতেছে, আমি সেই জন্যই পাচ্ছি। রাত 2টো বেজে গেছে, তখন আমার প্রায়
80,000 প্লাস। কত টাকা দিয়ে? 10,000, লাস্ট 10,000। হ্যাঁ। 80,000 প্লাস। আমি ওনাকে বললাম যে ভাই সকালে পোখরা যাব, প্লিজ চলেন জায়গা। এখন উনি সাইকো টাইপের হয়ে গেছে, উনি করতেছে, উনি কি লুজ profitable। করতেছে? না, উনি কিন্তু প্রফিটে আছে। উনি মানে অল্প, উনি 20 বা 30,000 এরকম। বলছে শাউন গাড়িতে ঘুমাইও, গাড়িতে কি করবা, গাড়িতে ঘুমাইও, আমরা সকালেই যাই এখান থেকে, গাড়ি তো আমাদের পৌঁছাই দেবে হোটেলে। মানে আমার যে খেলাটা খেলছিলেন এই খেলাটার নাম কি ছিল? তো যাই হোক, উনার কথায় আমিও বললাম যে আচ্ছা ঠিক আছে তাহলে করি না, পাচ্ছি, মনে একটা লোভ ইয়ে করতেছে। তেমন করতে করতে ভোর 5টা আমার 1,27,000 টাকার মতো হয়ে গেছে। 1,27,000। তো আচ্ছা। বললাম যে ভাই মাপ চাই, শরীরে আর পারতেছি না। উনিও মনে হয় তখন 40 প্লাস আচ্ছা। মোটামুটি ছিল, উনি 5,000 দিয়ে শুরু করছে। ওকে। তো চলে গেলাম, ওই ক্যাসিনোর গাড়ি কিন্তু আমাদের হোটেল নিয়ে গেছে। আচ্ছা। তো বাকিরা কিন্তু জানে না। আমরা আস্তে আস্তে হোটেলে ঢুকছি, ঢুকে ফ্রেশ ট্রেশ হয়েছি, ঘুমাই নাই আর, ফ্রেশ হয়ে আবার সকালে আমরা গাড়িতে করে পোখরা চলে গেছি। পোখরার কাজটা কি? পোখরা ঘুরতে, আমরা তো ঘুরতে গেছি, ইতিমধ্যে কিন্তু আমি ওই কিন্তু নেপালে তো আপনি বিজনেস করবেন এই টার্গেট ছিল। বিজনেস ইতিমধ্যে আমরা পরের দিন পোখরা থেকে এসেই ওই স্যাম্পল গুলো দেখা সময় পাই নাই, যেদিন গেছি ওই দিন তো শখের বসে ঢুকে গেছেন ক্যাসিনোতে। শখের বসে না, আমি তো জানি না, ওরা গেছে নিয়ে গেছে, আমিও চলে গেছি। তো পোখরা চলে গেলাম, পোখরাতে ঘুরলাম, বিভিন্ন সাইট সিন গুলো দেখলাম, ঘুরে চলে। কিন্তু আমার মাইন্ড হচ্ছে কাঠমান্ডুতে কখন ফিরবো, আবার কখন কি ক্যাসিনোতে ঢুকবো, এই ধরনের একটা মাইন্ড সেট আপ হয়ে গেছে। অনেক টাকা আর্নিং করছি, মানে ওই বাংলাদেশ থেকে যারা আমাকে ফেসবুকে নক করতেছে, আমি বললাম যে ভাই আমি এখানে টাকা আর্নিং বলতে মানে নেপালের মুদ্রায় বোধহয় নাকি? নেপালের মধ্যে, হ্যাঁ। তো এটাকে আপনি এক্সচেঞ্জ করছেন বাইরে এসে বাংলাদেশি মুদ্রা নাকি? হ্যাঁ, না ওইখানে ডলারে এক্সচেঞ্জ করছি। ও, ডলার এক্সচেঞ্জ হ্যাঁ, করেছেন। আমি কি করলাম, পোখরা থেকে অনেক শপিং করলাম, মানে শুধু খরচ করতেছি, ফেক অ্যামাউন্ট, এগুলো মানে খরচ করতেছি, ঘুরতেছি। কেউ দিতে চাইলে আমি নিজে থেকে দিয়ে ফেলতেছি, আমার ভালো লাগতেছে দিতে। ওইখানে আবার ক্যাসিনো নেই, ওইখানে ডান্স বার এসে আমি কোনো কিছুতে যাই নাই। সবগুলো সাইট সিন দেখার পর আমাদের অনেকগুলো মন্দির আছে, প্রত্যেকটা মন্দিরে গেছি। 10টা বাজে ঢুকে জিনিসগুলো রেখে দুইজনেই চলে গেছি আবার কোথায়, ক্যাসিনোতে। এই ইয়াতে কাঠমান্ডুতে ঢুকে ক্যাসিনোতে চলে গেছি, টাকা নিছি 15,000, বাকিগুলো আমি রেখে চলে গেছি। আমি বলছি যদি নিয়ে যাই, যদি হেরে যাই তাহলে তো সব চলে গেল। রেখে 15,000 টাকা নিয়ে গেছি। 15,000 টাকা নিয়ে গেছি, ওই দিন আমি প্রায় 80 প্লাস আর্নিং করেছি। চলে আসছি আপনার 2টা-2:30 বাজে চলে আসি। আমি বলছি ভাই আমার শরীর খুব খারাপ লাগতেছে, কারণ জার্নি করে আসছি। ওই দিনও আয় করছেন? হ্যাঁ, 80 প্লাস। এবং চিটংয়ে চলে আসি। চিটংয়ে এসে আমি এমন ভাবে বলতেছি বিষয়টা যে কত খারাপ জিনিস, এটা যে একটা, এই জিনিসটা আমার মাথায় নাই। হ্যাঁ, আমি আমার ফ্রেন্ড সার্কেল যারা আছে, ফ্যামিলিতে আমি খুব এনজয় করে বলতেছি। আমি বলছি অবাক ব্যাপার রে ভাই, আমি দিচ্ছি টাকা চলে আসতেছে, দিচ্ছি টাকা চলে আসছে, এই কেমন গেমস, এটা কি ধরনের গেমস হতে পারে? বিশ্বাস করেন কিবরিয়া ভাই, এর আগে তো আইপিএল ওই কত বাজি টাজি শুনছি, আমার সামনে শুনছি, এত নে কিনে, আমি কখনো জিজ্ঞেস করি নাই মানে কি নিচ্ছে কি দিচ্ছে, আইপিএল দেখি নাই ভালো করে। এই বিষয় ছিল না, আমার টার্গেট ছিল শুধু ব্যবসা করবো, পয়সা আর্নিং করবো, ব্যবসা করবো, পয়সা আর্নিং করবো। আমি কিন্তু সবাইকে খুব এনজয় করে বলতেছি, ক্রিটিসাইজ করতেছে অনেকে যারা বোঝে আর কি, বোঝে বা বোঝে। পরের মাসে আবার নেপাল, মানে আপনার টার্গেট আবার গেছেন, আবার ক্যাসিনোতে ঢুকবেন আবার। হ্যাঁ, এখন টার্গেট কিন্তু ক্যাসিনো, এখন টার্গেট আর কি বিজনেস না, বিজনেসও আছে, মানে আমি যেভাবে কথা বলছি ওভাবে না। আমার টার্গেট হচ্ছে কোন একটা আউটলেটে, মানে আমি যদি আউটলেটের সাথে যেতে পারি, মানে আমার ব্র্যান্ডিংটা যদি ওইখানে করতে পারি, তাহলে এভাবে করা যায় কিনা। ওইখানে কিন্তু আপনি বিজনেস করতে হলে বিশাল একটা অ্যামাউন্ট দিয়ে আপনাকে বসতে হবে, কিন্তু প্রচুর দামে সেল হয়। আমি দেখছি কি, নর্থ ফেজের জ্যাকেট যেটা কপি, অরিজিনাল না, ইয়াং ওয়ান যেটা অরিজিনাল করে সেটা না, কপিটা সেল করে ওরা 12,000 রুপি, 13,000 রুপি, যেটা বাংলাদেশে আমি হোলসেল করি 1500 টাকা। এই কারা এরা, বায়ার কারা? ফরেনার? হ্যাঁ, ফরেনাররা ওইখানে লোকালি নেই, আর টুরিস্ট যারা আর কি, টুরিস্টরাও নেই, লোকাল পিপলরাও নেই। আচ্ছা। তো আমার বিষয়টা বললাম, এটা তো অনেক মজার ব্যাপার, বাম্পার বিজনেস। আমি যদি কয়েকজন দোকানদারের সাথে কথা বলতে পারি, তাদের সাথে যদি কথা বলা যায়, তাদের জন্য জ্যাকেট নিয়ে আসবো, এদিকে আমি কি করব, ক্যাসিনো খেলে যাব। পরের বারও আমি প্রায় 1 লাখ সামথিং আর্নিং করছি।
আমি আমার এক বন্ধুকে বললাম, বন্ধু এই অবস্থা যাবি? ভাই আমার টাকা পয়সা নেই, আমি শুধু প্লেন ফেয়ারটা দেবো। তো আমি ওকে বললাম যে তুই শুধু প্লেন ফেয়ারটা দিলে হবে, খাওয়া দাওয়া সব আমার, কারণ খাওয়া দাওয়া তো সব ফ্রি, মানে ওইখানে তো সব ফ্রি খাবার। প্রত্যেক দিন ডিনার আমি করাবো, ডিনার এবং যা খেতে চাস সব আমি খাওয়াবো। চল, বলে যে আমার 2টা বন্ধু যাবে, ভালো মানের, মানে ওরা মানে এগুলো খুব পছন্দ করে, সব ধরনের ইয়া পারে। লসও হয় নাই, আবার কি লাভও হয় নাই, মানে মোটামুটি যা নিছি তা দিয়ে শপিং টপিং মিলাই টিলাই চলে মাঝখানে আসছে। আপনি খেলতে পারছেন। হ্যাঁ খেলতে পারছি, আবার খাওয়া দাওয়া সব ফ্রি। এরপর আমার প্রায় সব মিলিয়ে 16-17 বারের উপরে যাওয়া হয়েছে। এরকম যাচ্ছেন প্রতি মাসে 1-2 বার? যাচ্ছি প্রতি মাসে 1-2 বার যাচ্ছি। সবাই জানে বিজনেসের জন্য যাচ্ছি, একদম মানে চিটং শহরে, মানে এই শাওন তোমার নেপালের বিজনেস কেমন চলতেছে, এই ধরনের করে কিন্তু আমাকে বলতো। আমি বলছি হ্যাঁ ভালো চলতেছে। ইতিমধ্যে একজনের সাথে আমার কন্ট্রাক্ট হয়ে গেছে, ওনার দোকানের একটা পাশ আমার গুডস থাকবে, আমার দোকানের নাম থাকবে পিক পকেট। আচ্ছা, উনি রাজি। ওইবার আমার বাংলাদেশি টাকায় 50,000 টাকা লস। এরপর আমি বললাম না, আমি লস খাওয়ার পর আমি আর আসবো না, মানে এখানে প্রথমে দে তারপর নিতে থাকে, যা বুঝলাম। আরো 2 দিন আমাদের সময় ছিল টিকেটের, কি করব আমরা, টাকা নেই পকেটে, টাকা সব হারাই ফেলছি। এখন তো এটা আমার ছোট ভাইকে বললাম কি অবস্থা, তোর পকেটে টাকা পয়সা আছে? এখন ও বললো নাই। আমি বলছি আচ্ছা ঠিক আছে দাঁড়া, আমার একটা ফ্রেন্ডকে ফোন করি, বিদেশে আমি ফোন করলাম, দোস্ত আমার এই অবস্থা, আমাকে একটু হেল্প করতে হবে। ওকে তো আর বিষয়টা বলা যাচ্ছে না, ক্যাসিনোর বিষয়টা বলা যাচ্ছে না, তো ওকে বলি নাই। ও আমাকে 50,000 টাকা পাঠাইছে বাইরে থেকে। 50,000 টাকা দিয়ে আমি প্রথমে 30,000 টাকা শপিং করছি, মানে আমার প্লেন ফেয়ারটা তোলার জন্য। আমি কিছু লেদারের জ্যাকেট কিনছি, মানে ওইখানে আর্টিফিশিয়াল লেদারের জ্যাকেটগুলো 1,000 রুপি দিয়ে পাওয়া যায়, যেগুলো বাংলাদেশে 2,500-3,000 টাকা সেল করা যায়। 30টার মতো জ্যাকেট কিনছি, 10,000 টাকা হোটেল রেন্ট, 10,000 টাকা রাখছি যে হয় পাবো না হলে পাবো না, পুরা রাত ট্রাই করবো। তো 10,000 টাকা দিয়ে কখনো পাচ্ছি, কখনো হারাচ্ছি, কখনো পাচ্ছি, কখনো হারাচ্ছি, আসতেছি না, কখনো 30-এ চলে আসতেছে, 40-এ আসতেছে, আবার কখনো 5-এ নেমে যাচ্ছে। একটা সময় সকাল হতে হতে দেখা গেল কি 2,000 রুপি ছিল, এটা রেখে দিছি, কেন আমাকে রেন্ট দিতে হবে, এয়ারপোর্ট পর্যন্ত রেন্ট দিতে হবে, 2,000 রুপিটা আমি রাখি। তো 2,000 রুপি রাখছি সকাল পর্যন্ত। ওই 10,000 রুপি দিয়ে তখন বাংলাদেশের একজন সিঙ্গারও ছিল, নাম বলার দরকার নেই, সবাই চিনবে নিশ্চয়ই। হ্যাঁ, সবাই চিনবে, খুব ফেমাস সিঙ্গার ছিল। এছাড়া অ্যাক্টরও ছিল 2-1 জন, এর আগের বার দেখলাম, খুব ফেমাস অ্যাক্টর। ওনারা হয়তো শুটিং এ গেছিল, শুটিং এর ফাঁকে এখানে গেছিল, মজা করেছেন। এটা ব্যক্তি স্বাধীনতা, এটা ব্যক্তি স্বাধীনতা। তারপরের বার 15 দিন পর আবার 2 ফ্রেন্ডকে নিয়ে আমি গেছি, 2 ফ্রেন্ডকে নিয়ে গেছি, তখন আমি 3.5 লাখ টাকার মতো আর্ন করছি ওখান থেকে। হ্যাঁ, 3 দিন ছিলাম, চলে আসে। এখন আমার ফ্যামিলি আমাকে জিজ্ঞেস করতেছে এত কি নেপাল, সবার কিউরিওসিটি, 2 দিন পর পর নেপালে কেন? সবাই তো জানে না। আমার বোন বলতেছে, আমার বোন জামাই বলতেছে ওরা যাবে নেপাল। এখন ওকে ফাইন, এখন আমার ফ্যামিলিও যাবে। আমি সবাইকে নিয়ে আমি ভালো একটা অর্ডার পাইছি, ওই প্রোডাক্টের অর্ডার, প্রায় 12 লাগেজ, প্রায় 1,77,000 টাকার প্রোডাক্ট সেল করছি নেপালে। এখন আমরা টোটাল ফ্যামিলি যাচ্ছি 9 জন, আমার বোন জামাই, বোনের 2 মেয়ে 1 ছেলে, আমার ওয়াইফ, আমার ছেলে। তাহলে আমরা মোটামুটি অনেকজন, প্রায় আমাদের 11টা না 12টা লাগেজ হয়েছে। মানে যেটা আমি বলতেছি হয়তো বা দেখার পর ওরা বলবে, মানে আমি আসলে সত্যটা, আমি নিজেকে অভিশপ্ত মনে হচ্ছে, অপরাধী মনে হচ্ছে, দ্যাটস ওয়াই কিন্তু কিবরিয়া ভাই আপনার এখানে আসা। আমি জানি প্রোগ্রামটা দেখার পর অনেকে আমাকে অন্য চোখেও দেখতে পারে, তো তারপরও আমি বলছি আমি নিজেকে অপরাধী মনে করছি, যাতে করে আর শুধু তাই না, আপনার কথা শুনে যাতে করে এই লাইনে কেউ না। এক্স্যাক্টলি বিষয়টা হচ্ছে এটা, মানে এই লাইনে কেউ না আসে। আসলে বাংলাদেশে আমি মনে করি বাংলাদেশের মতো সহজ পয়সা ইনকাম করার জায়গা কোথাও নেই, এটা আমিও আপনার সাথে, ঠিক আছে। সেটা যদি নিজেকে ইউটিলাইজ করা যায় এবং ইউনিকনেস জিনিসটা যদি বের করা যায়, এত সহজ, এত মানুষ মানেই তো সেখানে পারচেজ পাওয়ার থাকে। এক্স্যাক্টলি। তো আমরা প্রথমে হোটেলে উঠি, হোটেল তো আমার এখানে সবাই মিলে গেলেন, ফ্যামিলি ম্যান সবাই মিলে বুকিং করা ছিল। জি, যাওয়ার সাথে সাথে ফ্যামিলি প্রথম পজিটিভ, আমি যাওয়ার সাথে সাথে ওই যার লাগেজগুলো নিয়ে গেছিলাম ওদের লোক আসছে, ওই ওনাদের সামনে সবগুলো গুডস ওনারা নিয়ে গেছে, আমাকে 37,000 রুপি দিয়ে দিছে। তো ওরা মানে মোটিভেট, মানে পজিটিভলি দেখতেছে, আসলে তো সে বিজনেস করে। আসার পর আমার এক ছোট ভাই, আমি নাম বলছি না তারও, আমার এক ছোট ভাই, ওরা এগুলো করতো, কোনগুলো আপনার ওই যে IPL এ
ওই মেস নেওয়া, তারপর ডলার বাই সেল করা, ওই জিনিসগুলো ওরা করতো। এবং মাঝে মাঝে ওরা কি করতো, আমাকে কিছু মানে আমার এখানে আমার শপে কিছু টাকা রাখতো, ভাইয়া টাকাগুলো রাখেন, এত টাকা। তো আমি কি করতাম, টাকা যখন আমি ওদের টাকা দিয়ে কিছু প্রোডাক্ট কিনে ফেলতাম মাঝে মধ্যে, মানে আমার লাগতেছে ওয়ান কাইন্ড অফ ব্যাংক, মানে হ্যাঁ। উনি কিন্তু এক ধরনের ব্যাংক, কারণ অন্যের অর্থ গচ্ছিত রাখতেছে, সেটাকে সে নিজের মতো করে ইনভেস্ট করে ফেলেছে। আমি বলে আচ্ছা। ইনভেস্ট করতাম, না বলে ইনভেস্ট করতাম না, ভাই আমি তোমার থেকে এখান থেকে 50,000 টাকা আমি তোমাকে পরশুদিন দিলে সমস্যা আছে? বলে, না না সমস্যা নেই। ওরা আমাকে আসলে ওভাবেই পছন্দ করতো বা বিশ্বাস করতো, ওভাবেই ইয়া করতো। এক ছোট ভাই একদিন আমাকে বলে, দাদা আপনি যে ক্যাসিনো করেন বা ওইখানে গিয়ে খেলেন, অনেক টাকা আর্নিং করছেন, আপনি কি জানেন আপনি এখানে বসেও আর্নিং করতে পারেন? আমি বলছি, তাই নাকি, কিভাবে সম্ভব এটা? তো বলে যে চলেন। তো ওর একটা অফিস ছিল ছোটখাটো, অফিসে গেল, ল্যাপটপে দেখলাম আমি জীবনে কখনো সাইটগুলো দেখি নাই, এই ধরনের সাইট। কি করতে হবে, এখানে পাসপোর্ট লাগবে, ছবি লাগবে, একটা ডলারের অ্যাকাউন্ট আছে, যেগুলো আমার অবগত নাই, আমি এগুলো সম্পর্কে কোনো আইডিয়া নাই, জানার ইচ্ছেও ছিল না। ওখানে অ্যাকাউন্ট করতে হবে, ওইখান থেকে ডলার নিতে হবে কোথায়, সাইটে। এরপর আপনি নট অনলি ক্যাসিনো, বাংলাদেশে না ওয়ার্ল্ডের এমন কোনো গেমস নাই যেগুলো নিয়ে জুয়া হয় না, অনেক গেমস, মানে এগুলো আপনি পায়রা থেকে শুরু করে ঘোড়া থেকে শুরু করে প্রচুর গেমস, মানে প্রতিটা মানে ওই সাইটে ঢুকলে প্রচুর গেমস। তো আমি তো ওই গেমস টেমস এত কিছু জানি না, আমার মাথায় একটাই আছে শুধু এটা, পয়সা ইনকাম করতে হবে। পয়সা ইনকাম করা, আমি একটাই জানি, আমি তো কিছুই জানি না, প্লেইং কার্ড বা কোন এগুলো ফুটবলও না, ক্রিকেটও না, আমি কোনো কিছুতেই ইয়ে করি না। তখন আমি বললাম, তো কিভাবে করতে হবে এটা? বলে যে এই দেখেন, ও আমাকে লিঙ্কটা দেখালো, লিঙ্কে গিয়ে কি তো ডলারটা করতে গিয়ে নেবো আমি, বলে যে ডলারটা আপনাকে ডলারে অ্যাকাউন্ট করতে হবে, এরকম কিছু ডিলার আছে যারা ডলার সেল করে, আমি $50 দাও, $50 কিনলেন, $50 নিলাম, $50 দিয়ে আমি প্রায় $450 মতো আর্নিং করছি ওখানেই, অনলাইনে। ওকে, অনলাইনে $50 দিয়ে $450 ইনকাম করেছেন? করেছি। ওকে। আবার এটা কিন্তু ব্যাপার আছে, এটা সাথে সাথে পাবেন না আপনি, এটা উইথড্র দিতে হবে। এখন উইথড্রটা আসতে আপনার অ্যাকাউন্টে এসে জমা হবে? হ্যাঁ, অ্যাকাউন্টে এসে জমা হবে, ওই বলা হয়েছে ওই অ্যাকাউন্টে এসে জমা হবে। বাট এটা 2 ঘন্টাও হয়, অনেক সময় 3 ঘন্টাও হয়, অনেক সময় 4 ঘন্টাও হয়। তো এইভাবে করতে করতে মনে করেন 2 ঘন্টা পর, 2 ঘন্টা কি 3 ঘন্টা পর এটা উইথড্র হয়েছে। তো আমি কিভাবে দিব এগুলো আমি জানি না, বলে যে এভাবে এভাবে যান, এভাবে এভাবে গিয়ে ট্রান্সফার দেন, সে আমাকে টাকা দিয়ে দিল 45,000 টাকা বা এই টাইপের। আমার অন্যরকম একটা উৎসাহ মনে হচ্ছে, আমি বললাম টাকা আর্নিং এত সহজ, মানে কিছু করা ছাড়া, মানে ডিজিট বেড়ে যাওয়া বা কিছু করা ছাড়া, মানে আমি জাস্ট আমার সেলফোনে আমি আর্নিং করতেছি বসে বসে, মানে এত সহজ টাকা ইনকাম করা, মানে বিষয়টা আমার কাছে কেমন, কিন্তু কেউ বুঝতো না। আমি যে মনে করেন সর্বোচ্চ কতক্ষণ, আধা ঘন্টা, 1 ঘন্টা, আধা ঘন্টা, 1 ঘন্টা, আধা ঘন্টা, 1 ঘন্টা, 1 ঘন্টা কিসে বাজি ধরতেন বা কি খেলতেন? না, ওই 50 থেকে 100, 100 থেকে 200 শুরু করলাম। তো কখনো আমি উপরে উঠতেছি, কখনো উইথড্র হচ্ছে, কখনো আবার মানে ডাউন হয়ে যাচ্ছি, এভাবে করতে 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 আমার কিন্তু নেপালে যখন যাচ্ছিলাম, নেপালে যাওয়ার পর্যন্ত আমার কোনো লোন ছিল না, 1 টাকাও লোন ছিল না। এই যখন আমি অনলাইনে ঢুকছি, এটা টোটাল একটা সেন্সর, অর্থাৎ আমি দেখতেছি এখানে তো, ওইখানে তো ম্যানুয়াল অনেকগুলো পিপল, মানে অনেকগুলো লোক থাকে, এখন অনেকগুলো লোক ফেলতেই হবে, কোনো না কোনো কেউ পেতেই হবে, না হলে তো লোকেই বলবে যে মানে তোরা মানে চুরি করে নিয়ে যাচ্ছি, সেই ধরনের একটা বিষয় চলে আসবে, তাই না? এখন আমি কাকে ব্লেম করব? এটা তো অনলাইন করতেছে, এটা সেন্সর করতেছে কাজটা। এখন এমন ভাবে এটা আসক্ত করে ফেলে, মানে আমার কেন জানি মনে হয় কি ভাইয়া, কি প্রিয় ভাই, আমি কি বলবো, মানে মানুষ জাদু টোনা করে বলে না, আমার কেন জানি মনে হচ্ছে মানে বিষয়টা আমাকে জাদু টোনা করে ফেলছে। বাট আমি এই বিষয়ে প্রশ্নই আসে না যাওয়ার, কিন্তু আমাকে কেন জানি এডিক্টেড করে ফেলতেছে, মানে আপনাকে টেনে রাখছে আর কি? টেনে রাখতেছে আমাকে বারবার, মানে আমি টাকা পেলেই আমার ইচ্ছে করতেছে কি আমি ইনভেস্ট করি। হ্যাঁ, তো এভাবে করতে 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 আমি দোকানে সময় দিচ্ছি না। দোকানের সময় বন্ধ হয়ে গেছে। আমি কালেকশন করতেছি, কালেকশন করে দিয়ে চলে যাচ্ছি কোথায়, কোনো একটা নীরব স্থানে গিয়ে আমি ট্রাই করতেছি, মোবাইল নিয়ে বসে, সবার সামনে না। হ্যাঁ, তো সবাই, অনেকে আমার বন্ধুরা হয়তো বা কেউ কি করে ছেলে, মানে কারোর সাথে চ্যাট করতেছে বা ইয়ে করতেছে নাকি, মানে খুব স্পিডে, খুব মনোযোগটা খুব ফোনের দিকে, আবার মাঝে মাঝে আমাকে টেনশন করতে দেখা যাচ্ছে, চুল টানতে দেখা যাচ্ছে। কারণ বিষয়টা এরকম, আমি 100 থেকে 200 থেকে 300 থেকে আমি $1,000 পারচেস করা শুরু করে দিছি। মানে যখন আমি
হারাচ্ছি, যখন আমি খেলতেছি তখন এটা টাকা মনে হচ্ছে, যখন আমি হারাই ফেলতেছি মানে তখন যে এটা $1,000 না $1,000 ছিল, তখন আমি উপলব্ধি করতেছি। মানে $1,000 মানে কিন্তু অনেক টাকা। ওই ডলারগুলোর দাম ছিল 90-র উপরে, 90,000, লাখ খানেক টাকার মতো। লাখ খানেক টাকার মতো। এইভাবে করতে করতে আমি মানে আমাকে প্রথমেই বললাম আমাকে সবাই বিশ্বাস করতো। আমি কখনো কাউকে, আমি আবারও বলতেছি, আমি কখনো কারো থেকে মিথ্যা কথা বলে বা ক্যাসিনো খেলার জন্য টাকা নিয়ে নেই। আমি সবার থেকে আমি বলছি ভাই আমার কিছু টাকা দেন, লাগবে আমি আপনাকে দিয়ে দিচ্ছি, আমি দিয়ে দিতাম। মানে এই টান পড়ার অবস্থায় কখন আসলো? আপনার তো তখন মোটামুটি ভালোই না ব্যালেন্স। ওই যে বললাম আপনার চলে যাচ্ছে আমার যেতে 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 প্রতিদিনই যেতে, যাচ্ছে হ্যাঁ, $1,000 করে 1,000 2,000 এভাবে চলে যাচ্ছে। হ্যাঁ। এভাবে করতে করতে যাদের থেকে চাইতাম সকালে চাইলে বিকেলে টাকা দিত, আমাকে দিত সবাই, আমি তো দিয়ে ফেলতাম। তো এভাবে দিতে দিতে অনেক সময় দেখা গেছে 4 লাখ নিছি, ওনাকে 2 লাখ দিয়েছি, 2 লাখ দিতে পারিনি, 2 লাখকে মাইনাস হয়ে গেছে। আরেকজন থেকে নিছি, ব্যাংক থেকে লোন নিছি, ক্রেডিট কার্ড প্রায় 3-4টা 4-5টা ক্রেডিট কার্ড আমার। এগুলো 5টা ক্রেডিট কার্ড? কয়টা অ্যাকাউন্টের? 5টা অ্যাকাউন্টের? 5টা অ্যাকাউন্ট আমার, সব কারেন্ট অ্যাকাউন্ট ছিল। আর আর আমার বিজনেস তো ভালো ছিল, মানে আমার ক্রেডিট কার্ড দেওয়ার সময় কোনো ভেরিফাই, মানে অতটা ভেরিফাই হয়নি, কারণ আমার রানিং বিজনেস ছিল, সবকিছু ইয়া ছিল। আর ম্যাক্সিমাম ব্যাংকাররা আমাকে চিনতো, মানে আমি একজন ভালো বিজনেসম্যান, সবাই আমাকে ওভাবেই জানতো সবাই। আমি জানি না হয়তো বা এই ভিডিওটা দেখার পর তাদের মনে কি আসতে আমি পারে। এখানে আপনি যদি বলতেছেন বারবার ওই জায়গাটা টাচ দিচ্ছেন, দেখেন আজকে এখানে যিনি বসে আছেন তাকে জাজমেন্টে নিয়েন না, প্রথম কথা হচ্ছে এটা। তাকে জাজমেন্ট করার জন্য আমি আপনাকে ভিডিওটা দেখতে বলবো না, আপনি বরং এটা চিন্তা করেন যে তার মতো জায়গায় যাতে আপনাকে বসতে না হয়। যদি এটা একটা নেগেটিভ কনসিকোয়েন্স ক্রিয়েট করে ওনার জায়গাটা থেকে, ওনার লাইফের জায়গাটা থেকে, তাহলে এই নেগেটিভ কনসিকোয়েন্স থেকে আপনি কিভাবে বেঁচে থাকবেন, কিভাবে আপনি পজিটিভে থাকবেন, সেই জায়গাটা থেকে ওনার অভিজ্ঞতাটাকে আপনি আপনার জীবনে কাজে লাগান ইন আ ভেরি পজিটিভ ওয়ে, সেটা হচ্ছে বিষয়। কিন্তু উনি ভালো করেছেন না মন্দ করেছেন সেই জাজমেন্টই করতে আসবেন আমাদের ফেসবুকে অনেকেই, দেখবেন যে কমেন্ট সেকশনে গিয়ে ওনার ব্যাপারে অনেক জ্ঞান দিতে যাবেন। ভাই এটার জন্য এই অনুষ্ঠানটা না, অনুষ্ঠানটা হচ্ছে ওনার গল্পটা শুনে যাতে করে ওই ভুল পথে কেউ পা না বাড়ায়, কারণ গল্পের এখনো অনেক বাকি। জি বলেন তারপর। তো এভাবে আমি হারাতে আছি, এবং 1জন 2জন 3জন করে করে আমি পাবলিক লোনগুলো আমার বেড়ে যাচ্ছে। কারো থেকে 2 লাখ, কারো থেকে 3 লাখ, কারো থেকে 4 লাখ, কারো থেকে 5 লাখ, এভাবে করতে 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 একটা সময় গিয়ে মানে আমি কিবরিয়া ভাই কি বলবো, মানে আমি ক্রেজি টাইপের হয়ে গেছি, মানে কেমন জানি হয়ে যাচ্ছি, আমার মেধা শূন্য হয়ে যাচ্ছে। এবং একটা জিনিস হয়, সংসারের দিকে খেয়াল থাকে না, টোটালি না, প্রিয়জনের দিকে খেয়াল থাকে ফ্যামিলিতে না, ঝগড়া, হ্যাঁ ফ্যামিলিতে ঝগড়া হচ্ছে, মানে কোনো একটা কিছুতে আমি খুব রেগে যাচ্ছি, মানে এক কথায় আমি অন্যরকম একটা জগতে চলে আছি। আমি এখন বিষয়টা হচ্ছে আমি বন্ধ করে দিতে যাচ্ছি, মানে আমি চাইতেছি না আর এটা কন্টিনিউ করতে, কিন্তু কন্টিনিউ এমন একটা বিষয় হয়ে গেছে, আমার এত টাকা লোন হয়ে গেছে, একমাত্র ওয়ে এটা ছাড়া আমি পাচ্ছি না। ঠিক আছে, আমি এই জিনিসটা করে এই অ্যামাউন্টটা নিয়ে আমি এদেরকে দিয়ে দেবো, দেন আমি ওয়ার্ক করে করে আস্তে আস্তে দিয়ে দেবো। বাট এটা করতে গিয়ে দেখা যাচ্ছে আবার পিছায় পড়ছে। মানে ওনার চিন্তা হচ্ছে যে আমার এত টাকা লোন হয়ে গেছে, আমাকে খেলেই এই টাকা তুলতে হবে, তুলে আমি শোধ করে দিব, কিন্তু যখনই আবার ইনভেস্ট করতে যাচ্ছে তখনই আবার লস করতে, আবার লস করতেছি। তো বিষয়টা এরকম ছিল, আমি আর নেপাল যাচ্ছি না, নেপাল যাওয়া যেহেতু অনলাইনে, এভাবে করতে করতে আমি কিন্তু জিততাম, শুধু হারতাম তা না, মানে না হলে এত টাকা রাইট, মাঝে মাঝে জিততেন, তখন আবার হোপ ক্রিয়েট হতো। হ্যাঁ, হোপ ক্রিয়েট হতো। তো আমি আবার, কেউ আমাকে বুঝতো না, আমি তো শুধু এটা নিয়ে পড়ে থাকতাম না, আমি সবসময় কাজের মধ্যে থাকতাম, কাজ করতাম, বাট আমার কনসেন্ট্রেশন ওইদিকে থাকতো। ইনভেন্টাম করতে 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 একটা সময় আমি লেডিসটা ছেড়ে দিলাম। তো ছেড়ে দিলাম, আমি পারতেছি না, শুধু মেন্সের ইয়াটা আছে। একটা ছোট ভাই আমার, সে আমাকে অনেক টাকা দিছে এভাবে, মানে লোন চাইলেই দিত, মানে বিশ্বাস করতো, সেও প্রায় 15-16 লাখ টাকা দিয়ে দিছে। তো একটা সময় সে আমাকে টাকা খুঁজতেছে, বারবার প্রেশার দিচ্ছে আমাকে। তো খুবই ভালো, আমি বলবো যে এইভাবে না, অন্য কেউ হলে বা অন্যভাবে করতো। ও আমাকে বললো দাদা আপনি কি করবেন, কিছু একটা করেন। আমি বলছি ঠিক আছে ভাই, তুমি এক কাজ করো, তুমি আমার দোকানে 50% শেয়ার হয়ে যাও, মানে বড় দোকানটা 50% শেয়ার হয়ে যাও, আরও কিছু টাকা দাও, এটাতে কিছু প্রোডাক্ট তুলে সেলটা করো, করে 50-50 আমরা প্রফিট করব। টাকা নাই, মানে আমি কিছু করতে পারতেছি না, লোন হিউজ লোন হয়ে গেছে, প্রচুর লোন, মাস শেষে ঘর ভাড়া দিতে হচ্ছে, এটা দিতে হচ্ছে, আমি এক কথায় প্রচুর ক্রাইসিসে পড়ে গেছি, একদম টোটাল ক্রাইসিসে পড়ে গেছি। আমি কি করব, আমাকে দিয়ে কিছুই হচ্ছে না। আপনার ওয়াইফের সাথে তখন শেয়ার করছিলেন যে বিষয়গুলো, যে আপনি আসলে কেন এরকম একটা জায়গায় যাচ্ছেন? নাকি ব্যাপারটা শেয়ার করার মতো ছিল না, আমি কারোর সাথে শেয়ার করব, মানে কারোর সাথে শেয়ার করব এই বিষয়টা, কিন্তু মানে আমি কার সাথে শেয়ার করব, এটা তো শেয়ার করার মতো বিষয় না। মানে আমি
কেউ বুঝতো না বিষয়টা, কাউকে বুঝতে দিতাম না। তো একটা সময় একটা আমার বড় ভাই ছিল, উনি আমাকে শাওনদা আপনি কোনো না কোনো প্রবলেম আছেন, উনাকে আমি শেয়ার করছি, ভাই আমি তো এই অবস্থা করে ফেলছি, আমি কি করব এখন, আমার কি করা যায়? বলা যায় কেন করছেন এগুলোতে? আপনাকে দেখে মনে হয় আপনার সাথে এগুলো যায়, আপনি কি সুন্দর ব্যবসা করতেন, কত সুন্দর সবাই আপনাকে অন্যভাবে চিনতো, এক নামে আপনি একটা ব্র্যান্ড ছিলেন, আপনি এগুলো কেন করছেন? উনি আমাকে অনেক বকাঝকা করছে, অনেক কিছু করছে। তো একটা সময় গিয়ে দেখা গেল আমার বিশাল আকৃতির একটা লোন হয়ে গেছে। তখন আমার প্রায় 1 কোটির কাছাকাছি লোন হয়ে গেছে। 1 কোটির কাছাকাছি লোন হয়ে গেছে, হ্যাঁ। মানে আমি বিভিন্ন আমাদের হিন্দু ধর্মীয় মন্দিরে যাচ্ছি, মানে ক্ষমা চাইতেছি আমাকে এই পথ থেকে যাতে আমি ভালো সুস্থ পথে আসতে পারি। আমি তো এডিক্টেড না, বা আমি এমন বললাম না কিবরিয়া ভাই, আমি আমাকে বিশ্বাস করতে পারতেছি না, আমাকে দিয়ে এইসব হবে, আমাকে দিয়ে এই কাজ হয়, এটা আমি আমাকে হয়ে গেছে তোমাদের। হয়ে গেছে, এটা আমি আমাকে বিশ্বাস করতে পারতেছি না। মানে কোনোভাবে আমি গডের সামনে গিয়ে বলতেছি কেমনে সম্ভব, এটা কিভাবে সম্ভব, আমাকে দিয়ে কেমনে হচ্ছে এগুলো। তো ডিসিশন নিলাম, মানে আমাকে দিয়ে কিছু হবে না। আমি আমি মনে হয় আমি কিন্তু আপনার প্রায় এপিসোডগুলো দেখতাম, আমার এখনো মনে আছে। সুশান্ত পাল ভাইয়ের, সুশান্ত পাল ব্র্যান্ডিং বাংলাদেশ এসেছিল, হ্যাঁ 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 আসছিল, কাস্টমসে ফার্স্ট ওনার হয়েছিল, হ্যাঁ এখনো আছে। দোভানা এন্টারপ্রাইজ একটা দোকান ছিল ওনার, চিটাংয়ে। ওনার বিপরীত পাশে আমার একটা দোকান ছিল, আমি আর আমার ফ্রেন্ডের, ওইটার নামটা বলা হয় নাই। ওইটাও আমি সময় দিতে পারিনি, ওইটাও লস দুইজনের। এটা হচ্ছে সুশান্ত ভাইয়ের দোকান, এটা হচ্ছে আমার দোকান, আচ্ছা, মানে জাস্ট এই পাশের এই সামনাসামনি ছিল। ওনাদের দুটো দোকান ছিল একসাথে, মানে খুব এক্সক্লুসিভ কিছু জিনিস বিক্রি করতে হয়। উনি একটা কথা বলছে, ওনার কথাটা আমি সবসময় মনে রাখি, টিকে থাকতে পারলে বা নিজেকে বাঁচাই রাখতে পারলে, মানে বেঁচে থাকতে পারলে কোনো না কোনো সময় কি আবার কামব্যাক করা যায়। আমি আর পারতেছি না, কিছুই হচ্ছে না। যে ছেলেকে দিয়ে সবই হতো, যে ছেলের কথা সবাই মানতো, আমার কেন যেন মনে হচ্ছে আমার এত ফ্রেন্ড সার্কেল ছিল, কেউ নেই, কেউ ফোনই দিচ্ছে না, কেউ ফোন পিক করছে না, মানে কেউ নেই আশেপাশে, কেউ নেই, একদম কেউ নেই। তখন আমি আমার বাইক নিয়ে ফ্লাইওভার যেটা হয়েছে, ফ্লাইওভারের উপরে উঠলাম। আমি খুব স্লোলি চালাচ্ছি, মানে আমার চোখ দিয়ে জল পড়ছে, মানে ঘুমের ওষুধও খেয়েছি একসাথে, মানে আমার ডিসিশন ছিল আমি সুইসাইড করব। মধ্যখানে গিয়ে আমি দাঁড়ানোর পর আমি কান্না করতেছি, মানে চিৎকার করে কান্না করতে ইচ্ছে করতেছে, আমি কেন এমন করলাম, আমি তো করি না, আমার ফ্যামিলিকে নষ্ট করে দিছি, আমি অনেকের বিশ্বাস হারাই ফেলছি, মানে সবকিছু আমার মনে পড়তেছে তখন, মানে আমার সাথে যা যা হয়েছে সবকিছু আমার মনে পড়তেছে, কেন আমি এই জগতে গেলাম, কেন আমাকে দিয়ে হয়েছে, এগুলো করতে করতে হঠাৎ করে ফেসবুকে ঢুকলাম। ফেসবুকে একটা ফ্রেন্ড আছে আর কি, এখানে ভালো একটা কোম্পানিতে আছে, উনার একটা উত্তরা বাইং হাউস আছে, স্টক বাইং। তো ওনাকে আমি নক দিলাম এমনি, এটা আসলে আমি জানি না, আমাদের মন্দির থেকে এসেই আমার কেন জানি হয়তো বা গডের পক্ষ থেকে আমি ওনাকে টেক্সট করলাম, হাই দিলাম, উনি হ্যালো দিলাম। আমি বললাম দাদা, আমি আসলে খুব বিপদে আছি, আমি কি আপনার ওইখানে কাজ করতে পারি কোনোভাবে? আপনার সেলসগুলো আমি দেখাশোনা করলাম, আপনার তো অনেকগুলো ভলিউম থাকে, আমি আপনাকে সেলসে সহযোগিতা করতে পারবো। তো উনি আমাকে আগে থেকেই জানতো মোটামুটি আমি সেলে ভালো পারি বা এই ধরনের। তো উনি বললো যে হ্যাঁ চলে আসেন। আমি বিশ্বাস করেন কিবরিয়া ভাই, আমার মনে হচ্ছে আমি নতুন জীবন পেয়েছি। যে ফ্যামিলি আমাকে মানে কোথায় যাব, ঢাকা কেন যাচ্ছি, কয়দিন থাকবো জিজ্ঞেস করতো, ওই ফ্যামিলিকে আমাকে কিছু বলে নাই আমার অবস্থা দেখে। আমি গেছি, আমার বাসায় ছিল 1,000 টাকার প্রাইস বন্ড ছিল আমার পকেটে। আমার একটা বন্ধু থেকে আমি 3,000 টাকা নিয়েছি, হ্যাঁ দাঁড় করে 4,000 টাকা নিয়ে আমি ওই রাতেই ঢাকা চলে আসি। 18-তে 3-4 বছর আগে হ্যাঁ 3-4 বছর। 18-তে আসছি, যে মাসে আসছি আমি ওই মাসে মনে হয় প্রায় 35-40,000-এর মতো আর্নিং করে ফেলছি। কিভাবে? উইথাউট ইনভেস্টমেন্ট, আমার কোনো ইনভেস্টমেন্ট নেই, আমি শুধু ওই হাউসের প্রোডাক্ট আরেকজনকে সেল করে দিছি, মানে কিছু পার্সেন্টেজ কমিশন নিয়ে। তো এইভাবে চলতেছে। আমি মোটামুটি যারা বেশি পেইন দিচ্ছে তাদেরকে ছোট ছোট 2,000 5,000 এইভাবে ব্যাংকে, মানে অল্প 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 অ্যামাউন্ট দিচ্ছি, আবার বাসায়ও দিচ্ছি, আবার দোকান আছে কিন্তু আমার দোকান চলতেছে। খুবই বাজে অবস্থা, দোকানের খুব বাজে অবস্থা, দোকান থেকে কিছুই পাচ্ছি না। এর মধ্যে কোভিড চলে আসলো। কোভিডের সময় কি করব, ঢাকা থেকে এখানে কোনো কাজ নেই, আবার চিটং চলে আসলাম, দোকানও বন্ধ। আমি তখন মাস্ক সেল শুরু করেছি। হঠাৎ করে ফেসবুকে মানে স্ক্রল আসছে না, বিভিন্ন ধরনের স্ক্রলের সাথে স্পিন করতেছে, মানে বাংলা, মানে এই ক্লিক করলে বিজ্ঞাপন, হ্যাঁ এই ধরনের বাংলাতে বিজ্ঞাপন আসতেছে, এমন করুন, এটা থেকে আমি গাড়ি কিনেছি, এটা থেকে আমি এটা করেছি,
এমন কেমন। এখন আমি বাংলায় জিনিসটা কি করে মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করে, আমি ফেক করে দেখি। বসে আছি তখন বাসায় বসে বসে জাস্ট এমনি নর্মালি কত সর্বনিম্ন 400 টাকা দিয়ে শুরু করা যায় ইয়াটা। তখন করি 400 টাকা দিয়ে, 400 টাকা কত টাকা যাবে দেখি না, এমনি প্র্যাকটিস করে দেখি না। আমি কি করলাম, রেজিস্ট্রেশন করলাম, মোবাইল নাম্বারটা দিছি, রেজিস্ট্রেশন হয়েছে। সাইটটার নাম হচ্ছে, সবগুলো স্ক্রিনশট নিয়ে আসছি। ঢোকার পর 400 টাকা দিয়ে আমার 37,000 টাকার মতো কি হয়ে গেছে, চলে আসছে। কোথায়? ওই ডিজিটে দেখাচ্ছে। ওইখানে আবার চ্যাটের অপশন আছে। আমি ওদেরকে জিজ্ঞেস করতেছি এটা আমি কিভাবে পাবো টাকাটা। ওরা বললো নিচে উইথড্রোতে যান, সব বাংলায়, সবকিছু বাংলায় দেয়া আছে। ওদের কাস্টমার সার্ভিসও কিন্তু বাংলায় কথা বলে, মানে যারা চ্যাট করে আর কি। তো বলতেছে এভাবে যান, এভাবে উইথড্রো করে এভাবে দেন। তো উইথড্রোতে বাংলাদেশের যে আপনার ইয়েগুলো আছে সবগুলোতে এগুলো তো ওইটা করা যায়। হ্যাঁ, উইথড্র করা যায় প্রত্যেকটাতে। এখন সবগুলোতে চলে আসছে একদম, আমি সবগুলো স্ক্রিনশট নিয়ে আসছি। তো এগুলো এজেন্ট নাম্বার দেয়া থাকে এখানে। ও এজেন্টের কাছ থেকে তুলতে হয়। এজেন্টের কাছে আপনি দিবেন, ইন করবেন, তুলবেন আপনার নাম্বারে, পার্সোনাল নাম্বারে। আচ্ছা, মানে পার্সোনাল নাম্বারটা দিবেন, ওই নাম্বারে ঢুকে যাবে। তো দেখলাম কি 10 থেকে 15 মিনিটের মধ্যে আমার চলে আসছে। মাই গুডনেস, দেখেন মানে বিপদ কিভাবে চলে আসে মানুষের উপর। আমি কিন্তু এগুলোতে নাই, মানে টোটালি নাই। বাদ 400 টাকা দিয়ে শুরু করছি, 37,000 টাকা চলে আসছে কোথায়, মোবাইলে চলে আসছে। অদ্ভুত ব্যাপার। তাও কি সেম ওইটাই স্পিন, ওই জিনিসটাই স্পিন, টোটাল বাংলা। এবং যে সাইটটার কথা আপনাকে বলছিলাম, ওই আগে যে সাইটটাতে করতাম ডলারে, সেম সাইটটাই বাংলাদেশে করেছে। এবং এটা বাংলাদেশে না, এটা বাইরে থেকেই পরিচালনা করা হয়। এবং বাংলাদেশে আপনার থার্ড পার্টিরা এটাকে কি করতেছে, পরিচালনা করতেছে। এবং আমি আপনাকে একটা কথা বলতে পারি, আমার মনে হয় বাংলাদেশের ম্যাক্সিমাম পার ডে কোটি কোটি টাকা এটাতে ট্রানজেকশন হয়, কোটি কোটি টাকা। এবং ছোট বাচ্চা থেকে শুরু করে, মানে যারা সেলফোন ইউজ করে, মোটামুটি একটু বুঝে, যাদের পকেটে মনে করেন 500-1000 টাকা আছে, তারাও এটা দেখালে নীরবে নিভৃতে, অনেকেই জানে না এই গেমসের সাথে বা এই অনলাইন সবাই জড়িত। মনে করেন, আমি বলবো না ডাক্তার, ইঞ্জিনিয়ার, একদম সবাই, স্টুডেন্ট, সবাই জড়িত। কেন হয়ে যাবে? এটা চলে আসে বিজ্ঞাপনটা, প্রতিটা মুহূর্তে বিজ্ঞাপন, প্রতিটা আপনার মাইন্ড এতে বিজ্ঞাপন আসতেছে। না হলে কোন একটা ভিডিও দেখতে যাচ্ছেন, আর বিজ্ঞাপনটা এত ইজি ভাবে আসতেছে, ওরা এত ইজি প্রেজেন্টেশন করতেছে, যে কোনো কেউ এটা করে দেখি না। আমি এটা ইউজ করে এখান থেকে আমি গাড়ি কিনেছি, ধামধুম করে, মানে অন্যভাবে বলে। আমি বলবো না এটা লোভের কারণে, আমার লোভের কারণে হয়েছে এই ধরনের বিষয় না। আমি চেয়েছিলাম, আমি কখনোই ওই জগতে যাব না, মানে যে জগৎটা থেকে আমি ধ্বংস হয়ে গেছি। বাট আমি এখানে ছোট ছোট অ্যামাউন্ট দিয়ে এভাবে ট্রাই করব, টাকাগুলো দিয়ে দেবো। আমি কিন্তু ছোট ছোট অ্যামাউন্ট দিয়ে ট্রাই করতেছিলাম, এবং অনেকজনকে খুব দ্রুত টাকা দিয়ে ফেলছি আমি। শেষমেশ কি দাঁড়াইছে এখানে? এরপর যখন শুরু করছি, আমি রেগুলার করতাম না, এই সর্বোচ্চ 1 ঘন্টা, আধা ঘন্টা এভাবে করতাম। করতে আপনার এই বিজনেসের লস নেই, বিজনেসও করতেছি, এটাও করতেছি, বিজনেসও করতেছি, এটাও করতেছি। করতে সেকেন্ড কোভিড চলে আসলো। করতেছি কিন্তু আমি কন্টিনিউ করতেছি এটা, কিন্তু ওই কত অ্যামাউন্ট করতেছি, 1000 টাকা, 500 টাকা বা টাকা পাইলে পাচ্ছি, না পাইলে নাই, নিজেকে কন্ট্রোলে নিয়ে আসছি। মানে আমি আর ওই টাকা আছে কিন্তু আমার কাছে, ওই ভাইয়া টাকা পাঠাচ্ছে আমাকে প্রোডাক্ট নেওয়ার জন্য, তখন আমার অ্যাকাউন্টে 4 লাখ 5 লাখ টাকা এভাবে আছে। আমি চাইলেই কিন্তু পারতাম অনেক টাকার করার জন্য, বাট আমি করিনি জিনিসটা। আমি কি করতাম, প্রোডাক্ট পাঠাতাম, কিছু প্রফিট হইতো না, প্রফিটের এখান থেকে আমি যদি বলি একটু যদি প্লাস করা যায়, একজনকে আমি দিয়ে ফেলবো। আমার কিন্তু চিন্তা ভাবনা ছিল একটু প্লাস করা গেলে একটা মানুষের দেনা কমবে, এই ধরনের ইচ্ছা নিয়ে কিন্তু আমি এই কাজটা শুরু করি। এরপর সেকেন্ড কোভিড যখন আসলো, অনেক ভয়াবহ অবস্থা ভাইয়া, মানে খুবই অবস্থা খারাপ। কোনো ব্যবসা নাই, বাণিজ্য নেই, কোনো বিজনেসে হচ্ছে না, পকেটে কোনোভাবে টাকা নাই, ওনাকেও গুডস পাঠাতে পারতেছি না। তো ইন দ্য মিনটাইম ওনার অনেকগুলো গুডস আমার এখানে ছিল, মানে যেটা থেকে আসলে আমি খুবই লজ্জিত। মানে ভাইয়া দেখবে, আমি জানি, হয়তোবা ভাইয়া দেখলে ভাইয়া কি মনে করে জানি না। ভাইয়া আমার কাছে গডের সমতুল্য, আমি ওনাকে ওভাবে রেসপেক্ট করি। এর মধ্যখানে আমি মোটামুটি সেকেন্ড কোভিডে আমি বিশাল ইনভেস্টমেন্ট, মানে 10,000, 20,000, 10,000, 20,000 করে শুরু করে দিছি। মানে আমি হয়তোবা আসতেছে আবার চলে যাচ্ছে, আসতেছে চলে যাচ্ছে, এভাবে করতে আমার বিশাল অ্যামাউন্ট হয়ে গেছে। কত? প্রায় 30-40 লাখ। এই টাকাগুলো পেতেন কোথায় আপনি? ওই যে বললাম আপনার
ওনার কিছু অক্সিমিটার ছিল আমার এখানে, অক্সিমিটার গুলো মানে আমি সেল করেছি। একটা সেল করে যখন হারাই ফেলছি, আমি তখন কি করব, কিভাবে টাকাটা দিব? অক্সিমিটারের দামও তো মনে হয় ভালো না? অনেক অনেক কম ছিল তখন, 900 টাকা করেছিল। আচ্ছা, তো তাও অনেক টাকা, প্রায় 8-10 লাখ টাকা ছিল। তো দুইটা যখন সেল করে ফেলছি, বাকিগুলো আমি কেমনে দিব ওনাকে? দুইটা কিভাবে পোষাই দিব? এই দুইটা পোষাতে গিয়ে আমার মানে এইভাবে সবগুলো চলে গেছে এভাবে। মানে বিষয়টা হচ্ছে আমার হাতে টাকা আছে, টাকাটা কার এটা চিন্তা করার দরকার নাই, জাস্ট ডু ইট। হ্যাঁ, এডিক্টেড আমি অনেককে দেখছি, মানে কোনো বিষয় নিয়ে এডিক্টেড হয়ে যায়, মাদক নিয়ে এডিক্টেড হয়ে যায় বা যে কোনো বিষয় নিয়ে। বাট একটা সময় গিয়ে আমি মানতে পারতেছি না, ওনাকে বলতেও পারতেছি না, ওনাকে আমি মিথ্যা কথা বলছি, মানে বিষয়টা এমন হয়ে গেছে। উনিও বুঝতে পারছে বিষয়টা। তো ওনার জায়গায় অন্য কেউ হলে বা অন্য কিছু করতো, উনি আমাকে হয়তো বা অনেক ক্ষমা করছে বা এখনো সুযোগ দিচ্ছে। ভাই আমি যেটা বলতে চাচ্ছি আসলে মূলত এখানে আসার উদ্দেশ্য হচ্ছে, আমি জানি নিজেকে অপরাধী মনে হচ্ছে, প্রতিটা মুহূর্তে নিজেকে অপরাধী মনে করি আমি এই কাজের জন্য। কারণ প্রত্যেকটা মানুষ আমাকে বিশ্বাস করেছে। আমি আমার কেন জানি মনে হয় আমি সবাইকে টাকা দিয়ে আসতেছি আস্তে আস্তে, এখনো দিচ্ছেন এবং দিচ্ছি এবং সামনেও দিব, ট্রাই করতেছি, অনেক বেশি স্ট্রাগল করতেছি। আমি কোনো ধরনের কোনো বাজে কোনো কিছুতে নেই, বাজে কোনো কিছুতে ছিলামও না। এটা এক ধরনের আপনাকে বললাম ব্ল্যাক ম্যাজিক হয়তো আমাকে এনে ফেলেছে। লাইক দ্যাট। আপনি কৌতূহল বশত একদিন নেপালের হ্যাঁ, ক্যাসিনোতে ঢোকার পরে আপনার পুরো জীবনটা এলোমেলো হয়ে গেছে। আপনি আমাকে জাস্ট একটু বলেন তো, আপনার ফ্যামিলিতে কবে জানালেন আপনি বিষয়টা? আপনার ফ্যামিলি জেনে গেছে পরে। ওরা কি নিজেরাই জানছে নাকি নিজেরাই নিজেরাই জানছে? আপনি কনফেস করেছেন আপনার ওয়াইফকে যে আমি এরকম এরকম, বা নাকি কখনো বলা হয়নি তাকে? না, ওভাবে বলা হয় নাই, শুনে গেছে, ওরা পরে শুনে গেছে, বিভিন্ন মাধ্যম হয়ে শুনে গেছে। তো কখনো জিজ্ঞেস করেনি আপনাকে যে তুমি কেন এভাবে ইনভলভ হলো বা কি সমস্যা? জিজ্ঞেস করে নাই বলতে খুব অন্যভাবে জিজ্ঞেস করছে আসলে। আমি সবার মানে সম্পর্কটা কি আপনার স্বাভাবিক আছে নাকি নষ্ট হয়ে আছে? সম্পর্ক সবার সাথে সম্পর্ক স্বাভাবিক আছে। আমি আপনাকে বললাম তো, আমি অনেক স্ট্রাগল করতেছি, মোটামুটি আর্নিংও করতেছি, ট্রাই করতেছি, এবং প্রতিমাসে আমি সবাইকে যতটুকু পারি, সবাইকে ব্যাংক থেকে শুরু করে পাবলিক থেকে শুরু, সবার সাথে কমিউনিকেশন আছে আমার। 2টো নাম্বারই ছিল আগে, প্রথম থেকে 2টো নাম্বারই আমার ওপেন। আমি ফেসবুক আইডি যেটা ছিল সেটাও আমার ওপেন। সবার সাথে আমি কমিউনিকেশন করতেছি। বাট আমার বিশ্বাস আছে আমি 2 থেকে 3 বছরের মধ্যে আমার টোটাল লোন আমি পরিশোধ করে ফেলতে পারবো, এটা আমার কনফিডেন্ট আছে। কি পরিমাণ লোন আছে আপনার এখন? আমার এখনো প্রায় 65 থেকে 70 লাখ। ঘুম হয় রাতের বেলা? ঘুম তো হয় না ভাইয়া, আমি প্রতি রাতে ঘুমের ওষুধ খাই। হ্যাঁ, আরেকটা ব্যাপার আপনাকে বলি, এই কনফিডেন্টটা আছে আমার, আমি এই জন্যই বলছি আমি আর্নিং করতেছি। না, কনফিডেন্ট ডেফিনেটলি আছে, কারণ আপনার হাতে টাকা এসছে, টাকা গেছে, যে কারণে আপনার কনফিডেন্ট আছে যে আপনি টাকা পরিশোধ করে দিতে পারবেন। আর সবচেয়ে কথা, আপনি সুস্থ আছেন। রাইট, হ্যাঁ। এই জিনিসটা যদি বাংলাদেশে, আমি জানি অনেক মিডিয়াতে অ্যাড হয়েছে, অনেক মিডিয়া ছোট করে নিউজ দেখাচ্ছে, এদেরকে ধরছে, মানে এমন ধরছে, এগুলোতে কিছুই হবে না। আমি জানি যারা আমার ভিডিওটা দেখবে, আমি হয়তোবা নিজেকে এতটুকু পর্যন্ত রাখতে পেরেছি বা কাজ করে যাচ্ছি, মানে আমার মনে হয় না, আমি মাঝে মাঝে নিজেকে সেলফ টক করে আমি মাঝে মাঝে মনে করি আমি আসলে বেঁচে আছি কিনা, আমি কি কাজ করতে পারতেছি কিনা, কাজ করতে আসলে আমি আমার যেভাবে কাজ করার কথা আমি কিন্তু ওভাবে পাচ্ছি না। আপনি প্রথমে একটা কথা বললেন, ঘুম হয় রাতে, ঘুম হয় কিনা। যেখানে আমার ঘুম হয় না সেখানে আমি কিভাবে কাজ করি আমাকে বলেন। তো আমি চাইতেছি বাংলাদেশের প্রত্যেকটা জেনারেশন এবং প্রত্যেকটা ফ্যামিলি যাতে তাদের ছেলে মেয়েদের দিকে নজর দেয়, এই জিনিসগুলো যাতে ফ্র্যাঙ্কলি হয়, সবাইকে বলে এই ধরনের জিনিস খুব ক্ষতিকর, এবং এই জিনিসগুলো আসবে, এই জিনিসগুলোতে যাতে কখনোই কেউ ইনভলভ না হয়। ফেক মানি কখনো জীবনে সুখ আনতে পারে না। এমন একটা চেইন, রাইট, হ্যাঁ, এটা আপনাকে এমন ভাবে শুষে নিবে, নিঃশেষ করে দিবে। মূল কথা হচ্ছে কি, একটা মানুষকে আপনি একটা মানুষের সিপিইউ কি, আপনার যদি বলি কম্পিউটার দিয়ে বোঝাই, সেটা কি মাদারবোর্ডটা কি ব্রেন। তো ব্রেনটাকে যদি আপনি কলাপস করে দেন, ব্রেনটাকে যদি আপনি আপনার দিকে নিয়ে নেন, তাহলে কিন্তু তার আর কিছুই থাকে না। সো নেশা, যদি ওয়ার্ডটাকে আমি ভাবে বলি, দ্য ওয়ার্ড ইজ নেশা, তাহলে এই নেশা বিভিন্নভাবে হতে পারে। সেটা কিন্তু শুধুমাত্র ড্রাগ দিয়ে হয় তা কিন্তু না, অনেক এলিমেন্ট আছে এই ব্রেনটাকে হ্যাক করার মতো। সো উনি যেটার মধ্যে গেছেন, সেটাও কিন্তু এক ধরনের ব্রেন হ্যাকিং। এবং ওনার যে কর্মদক্ষতা, ওনার যে স্পোর্টিনেস, ওনার বডি জেস্টার বা মানুষকে কনভিন্স করে সেল করা, সেইটা একটা বিশাল দক্ষতা। মানে উনি সেই দক্ষতার জায়গাটা থেকে যদি আজকে এই রাস্তায় না গিয়ে নেপালে ওই বিজনেসটাই যদি করতো, যদিও বিজনেসটা লিগ্যাল ওয়েতে ছিল না, আমি ডেফিনেটলি এটা সাপোর্ট করি না, বাট এই যে বিজনেসটা, এটাই যদি উনি ধরে রাখতো, তাহলে আজকে ওনার গ্রোথটা কোথায় হতো আপনারা শুধু একটু চিন্তা করে দেখেন। তো আমি মনে করি যে আপনি এই নিম্ন মধ্যবিত্ত বলেন বা টিপিক্যাল মধ্যবিত্ত ফ্যামিলির সন্তান, এবং আমরাও তাই।
তো সেই জায়গাটা থেকে একটা মারাত্মক সম্ভাবনার দ্বার কিছুটা হলেও আঁচড় কেটেছে। Right. তবে এটা ঠিক যে আপনি এখনো সুস্থ আছেন, আপনার চেয়েও ভয়ঙ্কর অবস্থায় চলে যায় অনেক মানুষ আছে, অনেক মানুষ আছে, রাইট। আপনার চেয়েও বড় বড় অ্যামাউন্টের অনেক কিছু নিঃস্ব হয়ে গেছে। আমরা নিঃস্ব এরকম হয়ে গেছে। শুনেছি যে টেবিলে মানুষ জীবন বাজি রাখে, এরকমও শুনেছি, হ্যাঁ। সংসার বাজি রাখে, রাইট, রাইট, এরকম কথা আমরা শুনেছি। রাইট। তো সেই জায়গা পর্যন্ত আপনার যেতে হয়নি, আল্লাহ আপনাকে সেভ করুক, আমি এটাই চাই। এবং আমি চাই যে আপনি যে গল্পটা আজকে এখানে বললেন, আপনি ছেড়েছেন কবে লাস্ট? আমি 7 থেকে 8 মান্থ হচ্ছে। 7 থেকে 8 মান্থ। কিন্তু আপনার এই বলাটাই যেন শেষ হয়, আপনি যেন কখনো আর ওই পথে না দাঁড়ান। প্রশ্ন আসে না ভাইয়া। আমি অনেক আসবো বলে আমার আশা হচ্ছে না। আমি অনেক আগে থেকে আসতে চেয়েছিলাম, কারণ আমার প্রতিটা দিন মনে হচ্ছে অনেকগুলো মানুষ নষ্ট হয়ে যাচ্ছে, অনেকগুলো মানুষের অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছে, অনেকগুলো মানুষ সুসাইডের দিকে চলে যাচ্ছে। আমি শিওর আপনাকে বলতেছি, মানে বাংলাদেশে এমনভাবে এটা প্রচার করা হচ্ছে মানে কল্পনার বাইরে। আপনি ফেসবুকে ঢুকলেই দেখবেন বিভিন্ন ধরনের বিজ্ঞাপন, বিভিন্ন ওয়েতে বিজ্ঞাপন। এই বিজ্ঞাপনটা আমার চোখে পড়েছে। এখন বিষয়টা হচ্ছে আপনি নিচ্ছেন না, ম্যাক্সিমাম 100 জনের মধ্যে 10 জন নিচ্ছে। আমি শিওর 100 জনের মধ্যে 10 জন নিচ্ছে। অনেকে তো জাস্ট খালি কিউরিওসিটি জায়গা থেকে দেখছে। এটা গেমস, কারণ ওইখানে তো অপশন নাই, এটা স্পিন, জাস্ট এমন ভাবে দিচ্ছে। এখানে স্ক্রল, কিছু ফ্রুটস রানিং করতেছে, এটা তো গেমস খেলতেছেন। এটা মাথায় বুঝে না, এটা তো বুঝে না। অন্যভাবে ঢুকছে মাথায়। যেখানে আমি বুঝি নাই, আমি এটা গেমস মনে করছি, বাট এটা এই যে আমি ছোটবেলা থেকে খুব হেট করতাম, বাট আমি আমার লাইফে এই জিনিসটা চলে আসছে। আমি একটা গেমস খেলতে গেছি, বাট গেমসটা কেন খেলতে গেছি আমি নিজেকে বললাম। ভেরি ইম্পর্টেন্ট মেসেজ। মানে বিষয়টা হচ্ছে হেট করি কিন্তু ঢুকে গেছে বুঝি নাই। রাইট, আমি এটাই বলছি আপনাকে। মানে গেমসের প্রতি প্রচুর এডিক্টেড করে ফেলতেছে এবং গেমসের মধ্যে ঢুকাই দিচ্ছে, হ্যাঁ, অ্যাড করে দিচ্ছে। এই যে প্রত্যেকটা লুডু, আগে লুডুটা এমনি অ্যাপস দিয়ে খেলতো, এখন লুডু কিন্তু লুডু প্রচুর দেখা যায়। এখন লুডুতেও কিন্তু হয়। এবং আজকে ওনার যে এক্সপেরিয়েন্সটা, সেই এক্সপেরিয়েন্সটা হয়তো বাংলাদেশের আরো এক্সট্রিম লেভেলে অনেক ছেলেমেয়েরা আছে। তো আমরা চাই, যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী এই বিষয়টাতে খুবই 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 সিরিয়াস। কিছুদিন আগে উনি ক্যাসিনোর ব্যাপারে উনি তো কিন্তু বলেওছেন গণমাধ্যমকে, তা আমি খবর নিয়ে আমি ধরেছি, তোমরা তো জানো না, তোমরা তো কই, ওনার সংবাদ সম্মেলনে আমি দেখেছি। তো আমার মনে হয় যে সেই জায়গাটিতে আমাদের সবারই সচেতন হওয়া উচিত, বিশেষ করে সোশ্যাল মিডিয়ার যুগে এই যে বিষয়গুলো, যেগুলো আমি মনে মনে ঘৃণা করি কিন্তু আমি ঢুকে যাচ্ছি, আমি বুঝতেও পারছি না, যেটা ওনার ক্ষেত্রে হয়েছে। এই বিষয়গুলোকে খুব খুব স্ট্রংলি দমন করতে হবে, সচেতনতার জায়গাতে নিয়ে আসতে হবে। আমি অবশ্যই আপনাকে ধন্যবাদ জানাই, বিশেষ করে আপনার এই গার্ডসটাকে, যে আপনি সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেস করেছেন, নিজের জীবনে যে অভিজ্ঞতাগুলো গেছে সেগুলো আপনি বলেছেন। এবং আমি মনে করি যে আপনার এই জায়গাটা থেকে অনেক ছেলে মেয়ে শেখার আছে, তারা আজকে থেকেই বন্ধ করে দিবে যদি বিবেক বলে তাদের ভিতরে কোনো কিছু থেকে থাকে। এবং আমি কিভাবে একটা শেষ কথা বলছি,